মোবাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো। আজ সোহান কল করেনি। প্রতিদিন কত শত কল করতো ওর রাগ ভাঙানোর জন্য। আরও বেশি রেগে যেত সে। আজ ভীষণ মনে পড়ছে। অপেক্ষা করছে একটা কলের আশায়, কিন্তু কোনো কল আসেনি। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে অনামিকা। ঘেমে একাকার। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভীষণ ভয় পেয়ে গেল। দেখতে পেল সে ফাঁসির দড়িতে ঝুলছে। পাশেই দাঁড়িয়ে আছে সোহান। কেউ সাহায্য করতে এলো না। তবে কাঁদল মাহিয়ান, সমস্ত পরিবার। অনামিকা টেবিলে থাকা পানির গ্লাস থেকে ঢক ঢক করে পানি পান করলো। ভয়াতুর চোখে চারিদিকে দেখল। ফজরের সময় চলছে। চারিদিকে আজানের ধ্বনি। অনামিকা উঠে পড়ল। মাথাটা ঘুরছে ভীষণ। অজু করে নামাজ পড়ে নিল। নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিল। পুরো রাত চলে গেল, অথচ ঘুমে ধরল না সোহানের চোখে। সব কাজ মিটিয়ে বাড়ি আসতে তার 2টা বেজে গেল। এসেই ক্লান্ত হয়ে অনেকটা সময় ফ্লোরে বসেছিল। এরপর শুয়েছিল অনেকক্ষণ। চোখে ঘুম ধরেনি। ছটফট করেছে সারা রাত। এপাশ ওপাশ করে কাটিয়েছে সময়টা। সকালে সূর্য উঁকি দিতেই তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। সব ক্লান্তি এসে এক জায়গায় জড়ো হয়ে এখন ঘুম নামলো। মুহূর্তেই ঘুমে তলিয়ে গেল। 8টা বাজার সাথে সাথেই মাহিয়ানের কল আসে। মাত্রই একটু ঘুমালো, এখনই কল করতে হলো মাহিয়ানকে। বিরক্ত হয় সোহান। ফোন কানে দিয়েই আবার ঘুমের দেশে চলে যায়। কি বলল ঠিক বুঝতেও পারেনি। সোহানের সাথে আর কথা না বলে মাহিয়ান আগে সেই পুরানো বাড়িটার দিকে অগ্রসর হয়। সেখানেই যেন সকল রহস্যের বীজ বোনা। দেরি করলো না, দ্রুত গাড়ি চালিয়ে সেখানে চলে গেল। কিন্তু কোথাও পেল না অরুণিকাকে। তবে কি সে এই জায়গাটা পরিবর্তন করেছে? কোথায় গিয়েছে? মাহিয়ান চিন্তায় পড়ে যায়। কোথায় খুঁজবে সে অরুণিকাকে? মেয়েটা তার কথা একটুও ভাবল না। এত বোঝানোর পরেও সে মানল না। তার অবুঝ আবদার। মাহিয়ান গভীর চিন্তামগ্ন হয়েই গাড়ি চালাতে থাকে। ভয় হচ্ছে তার, যদি আর কখনো দেখা না হয় অরুণিকার সাথে। সে তো তার সম্পর্কে কিছুই জানে না। কী করে খুঁজবে এখন? ভাবতে ভাবতে সে অন্যমনস্ক হয়ে পড়ে। বুঝতে পারেনি তার সামনেই বিপদ অপেক্ষা করছে। কোথা থেকে একটা মালবাহী ট্রাক এসে সজোরে ধাক্কা দিল মাহিয়ানের গাড়িটাকে। রাস্তার পাশের বাঁশঝাড়ে গিয়ে ছিটকে পড়ল সেটা। তৎক্ষণাৎ লোকজন জড়ো হলো। অ্যাম্বুলেন্স কল করা হলো দ্রুত। গুরুতর জখম হয়েছে মাহিয়ানের। বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। ভিড়ের মধ্যে একজন বলে উঠল, আজকালকার ছেলে ছোকরাদের জীবনের মায়া নেই বললেই চলে। অন্যমনস্ক থাকে, যেন রাজ্যের চিন্তা তাদের মাথায়। অকালে প্রাণটা না চলে যায়। কিছুক্ষণের মাঝেই সোহানের ফোনে কল আসে। মাহিয়ান হাসপাতালে ভর্তি শুনে হকচকিয়ে ওঠে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠেই পাড়ি দেয় হাসপাতালের দিকে। মাহিয়ানের পুরো পরিবার উপস্থিত ছিল সেখানে। সোহান দেখা করতে চাইল মাহিয়ানের সাথে, কিন্তু নার্সরা ঢুকতে দিল না। কিছুক্ষণ অপেক্ষা করতে বলল। ভীষণ ভেঙে পড়েছে সোহান। আরও একা হয়ে গেল সে। কষ্টগুলো যেন আরও মাথা চাড়া দিয়ে উঠল। একজন নার্স মাহিয়ানের কেবিনে ঢোকার সময় সোহান তাকে জিজ্ঞেস করলো মাহিয়ানের কী অবস্থা এখন। নার্স মেয়েটি নিজের মাস্ক আরও কিছুটা টেনে কণ্ঠ নরম করে বলল, একদম ঠিক হয়ে যাবেন তিনি, জ্ঞান ফিরলে জানানো হবে। সোহান সন্দিহান চোখে দেখল মেয়েটিকে। সামনে থাকা চুলের জন্য তার চোখ দুটোও ভালো করে দেখা যাচ্ছে না। সোহান আর কিছু না বলে একটা বেঞ্চে গিয়ে বসলো। সকাল সকাল অজয় তৈরি হয়ে খাবার টেবিলে আসলো। স্কুলে যেতে হবে দ্রুত। অনামিকাও আসে। সবার খাওয়ার মাঝখানে বাবুল বলে উঠল, আমি আজকালকের মধ্যেই সোহানের পরিবারের সাথে কথা বলবো, তোমার কি মত? নাসিমা মৃদু হেসে বলল, তোমার যা ইচ্ছা। অনু রাজি এখন, আশা করি যা হবে ভালোই হবে। অনামিকা কিচ্ছু বলল না, চুপচাপ খেতে লাগলো। বাবুল পুনরায় বলল, অনুর পরেই অজয়ের বিয়ে দেব। মেয়ে দেখা শুরু করেছি এখন থেকেই। আমার এক বন্ধুর মেয়ে আছে, কিছুদিন আগেই তাকে দেখলাম, আমার বেশ পছন্দ হয়েছে। তোমরাও না হয় দেখে এসো, তোমাদের ভালো লাগলে বাকি কথা এগোবো। অজয়ের গলায় খাবার আটকে যায়। অনামিকা পানি এগিয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এবার দেখো কেমন লাগে, এখনো সুযোগ আছে, বলে দাও সবটা। আমি পারবো না। বাবা টিপসিকে মেনে নিতে পারবে না। সবচেয়ে বড় কথা হলো আমি বলতে পারবো না জীবনও। দাঁড়াও, আমি বলছি। অনামিকা খাওয়া বন্ধ করে গলা খাকারি দিয়ে উঠল, সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য। হলো তাই। বাবুল তাকাতেই অনামিকা বলল, বাবা, টিপসি আপুকে চিনো? ছামাদের মেয়ে। ওই আপুটা সুন্দর না? তাতে কি হয়েছে? এসব বলছিস কেন এখন? এই তো সামনের দ্বিতীয় বাড়িটাতেই তো।
মেয়েটাও যথেষ্ট ভালো, মা মরা মেয়ে, অথচ কথাবার্তা চালচলনে বোঝা যায় মায়ের শিক্ষা পেয়েছে। বলল নাসিমা। তো আপুকে তো ভাইয়ার জন্য নিয়ে আসতে পারো। অজয় খাবার ছেড়ে উঠে যায়। আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে আমার। দ্রুত চলে গেল অজয়। চোখে মুখে তার হাসি ছড়ানো খেয়াল করলো নাসিমা। বাবুল বলে উঠল, না, ওই মেয়ে আমার বাড়িতে আনা যাবে না। আমি বাড়ির কাছে সম্বন্ধ করতে চাই না। আর একটা বিষয় হলো, ছামাদের সাথে আমাদের বনিবনা নেই। কিন্তু বাবা, আপু তো ভালো, তোমার ভেবে দেখা উচিত। চোখ গরম করে তাকালো বাবুল। উঠে চলে গেলেন তিনি। আর এক মুহূর্তও দাঁড়ালেন না। অজয় পুরোটাই লক্ষ্য করলো। সে ভেবেছিল বাবা হয়তো রাজি হবে, কিন্তু হলো না। এই ভয়টাই পেয়েছিল সে। অবশেষে সে নিরাশ হয়ে গেল। মাহিয়ানের জ্ঞান ফিরে আসে বলে সবাই তাকে দেখতে যায়। ডাক্তার নার্সরা বেরিয়ে যায়, কিন্তু একজন থেকে যায়। সে প্রয়োজনীয় ওষুধপত্র গুছিয়ে রাখছে। তাকে দেখে কেমন সন্দেহ হলো সোহানের। কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করার ভঙ্গি করতেই মেয়েটি সরে যায়, বেরিয়ে যায় দ্রুত। মাহিয়ানের জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই। সবার হাজারটা প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। সবাই বেরিয়ে যেতেই সোহান কিছুক্ষণ দাঁড়ালো। জিজ্ঞেস করলো, এতটা অন্যমনস্ক হয়ে গাড়ি চালানোর মতো তুই না? কি হয়েছিল আমাকে বল। কেউ কি ইচ্ছে করে এটা করেছিল? আমার অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে না। মাহিয়ান কিছু বলার চেষ্টা করেও বলতে পারে না। ডাক্তার এসে বলল, ওনাকে উত্তেজিত করবেন না, আর 2 দিন অপেক্ষা করুন। উনি এখন কথা বলার মতো পজিশনে নেই। ডাক্তারের কথা মতো সোহান বেরিয়ে যায়। আর বিরক্ত করেনি। ফের দেখা মেলে সেই নার্সটির। এক বাটি গরম স্যুপ নিয়ে এসেছে সে। সোহান পথ আটকে দাঁড়ালো। আপনাকে কেমন চেনা মনে হচ্ছে। গতকালই জয়েন করেছি আমি। আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। হবে হয়তো। সোহান সরে যেতেই নার্সটি মাহিয়ানের কাছে যায়। স্যুপটা এক পাশে রেখে সে মাস্ক খুলে ফেলে। চুলগুলো পেছনে সরিয়ে মাহিয়ানের দিকে তাকায়। অরুণিকাকে দেখে মাহিয়ানের চক্ষু চড়ক গাছ। কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। শব্দ বের হচ্ছে না গলা থেকে। অরুণিকা মাহিয়ানের এক পাশে এসে বসে। নিজের উপর এতটা জোর প্রয়োগ করবেন না। আপনার জন্য এটা ভালো হবে না। একটু সুস্থ হন, তারপর সব কথা শুনবো। এখন হয়তো এটাই বলতে চাইছেন আমি এখানে কি করছি। আসলে আপনি যখন আমাকে খুঁজতে গিয়েছিলেন আমি সেখানেই ছিলাম, কিন্তু দেখা দিতে চাইনি। আমি জানতাম আপনি আবার যাবেন, তাই আগে থেকেই অন্য জায়গায় বসে আপনার কার্যকলাপ লক্ষ্য করছিলাম। আপনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন আমার আপনাকে সুবিধের মনে হয়নি। তারপর দেখলাম বেখেয়ালিভাবে গাড়ি স্টার্ট করলেন। আমি পিছু নিয়েছিলাম। আপনার অ্যাক্সিডেন্টটাও আমার সামনেই হয়েছে। আমি আপনাকে সতর্ক করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি নিজের ধ্যানে ছিলেন না। শেষে এত বড় একটা কাণ্ড ঘটালেন। আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, তাই চলে এলাম। এক নিঃশ্বাসে বলে গেল অরুণিকা। মাহিয়ান মৃদু হাসছে দেখে অবাক হয়ে গেল সে। এমন কি বলেছে যার দরুন হাসতে হবে? মাহিয়ান অরুণিকার রুক্ষ ঠোঁটের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে অরুণিকা সরে যেতে চাইল। মাহিয়ান তার হাত ধরে ফেলল। উঠতে গিয়েও থেমে যায় অরুণিকা। অপলক দেখল মাহিয়ানকে। ঠোঁট জোড়া নড়ে উঠল তার। মাহিয়ান কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত বলে উঠতে পারল না। অরুণিকা ওকে বাধা দিয়ে বলল, স্যুপটা খেয়ে নিন, আমি আসছি। কথাটা বলেই পুনরায় জিভে কামড় দিল। মাহিয়ান তো অসুস্থ, সে কি করে খাবে? কিছুক্ষণ ভাবলো, তারপর নিজের হাতে নিল স্যুপটা। যত্ন সহকারে খাইয়ে দিল। মাহিয়ানের চোখে মুখে একরাশ মুগ্ধতা দেখা দিল। অরুণিকা চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পুনরায় পেছন ফিরে দেখল। কোনো একটা টান যেন রয়েই গেল। সে টানের বশবর্তী হয়ে যেতে চাইছে না। 7 দিন কেটে গেল। এখন অনেকটাই সুস্থ মাহিয়ান। সোহান মাঝে মাঝেই এসে দেখে যায় তাকে। আড়ালে আবডালে থাকে অরুণিকা। সকাল সন্ধ্যা সেবা করেছে মাহিয়ানের। সে নিজেকে দায়ী করে মাহিয়ানের এমন অবস্থার জন্য। তাই প্রায়শ্চিত্ত হিসেবে তাকে দেখভাল করে ঠিক করার দায়িত্ব নেয়। যদিও এমন সিদ্ধান্ত প্রয়োজনের থেকে বেশি খুশি হয় মাহিয়ান, কিন্তু মুখে প্রকাশ করতে পারে না। মাহিয়ানকে বাড়ি নেওয়া হবে। এখন যেহেতু সে নিজের পায়ে দাঁড়াতেও পারে, তাই সোহান সব বিল মিটিয়ে তাকে বাড়ি নেওয়ার ব্যবস্থা করে। একজন নার্স এসে সব প্রস্তুত করে মাহিয়ানকে বাড়ির উদ্দেশ্যে তৈরি করে দেয়। যাওয়ার সময় সোহান কাউকে খুঁজতে থাকে। একজন নার্সকে ডেকে বলল, নতুন জয়েন করা মেয়েটিকে একটু পাঠান। সরি স্যার, আপনি কার কথা বলছেন?
এই হাসপাতালে নতুন একজন নার্স আছে না, তার কথাই বলছি। নতুন বলতে কেউ নেই, গত 1 মাস কেউ জয়েন করেনি, তবে 2 মাস আগে একজন করেছিল। কে সে? রাতুল। না, আমি একটা মেয়ের কথা বলছি যে এই কয়দিন ধরে আমার বন্ধুর সেবা করেছিল। আমি তাকে কিছু টিপস দিতে চাই। কথাটা শুনে মাহিয়ান নার্স মেয়েটিকে যেতে বলে। সোহানকে এক প্রকার জোর করেই আসতে বলে। সোহানের মনটা খচখচ করছিল, তার কাছে সমস্তটা রহস্য লাগছে। যদি 1 মাসেও কেউ জয়েন না করে তাহলে মেয়েটা কেন বলল সে নতুন এসেছে? মাহিয়ান যখন বিশ্রাম নিচ্ছিল তখন হাজির হয় অনামিকা, সাথে ইয়াশা ছিল। সোহান মাহিয়ানের জন্য কফি বানাতে গিয়েছিল। অনামিকাকে দেখতে পায়নি সে। অনামিকাকে দেখে মাহিয়ান অনেকটা খুশি হয়। এখন কেমন আছেন? মাহিয়ান মৃদু হেসে উত্তর দেয়, অনেকটাই বেটার। এতদিন পরে দেখতে এলে। আমি জানতে পারিনি, ইশারার কাছে আজকেই শুনলাম, তারপরেই দেখতে আসলাম। আমার মনে হয়েছিল পরিচয় স্বল্প দিনের হলেও একদম অপরিচিত নন। পাশেই ইয়াশা মুখ ভার করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। মাহিয়ানের কথা বলার দিকেই তাকিয়ে রইল। মাহিয়ান ওকে বসতে বলাতেও কোনো হেলদোল হলো না। অনামিকা ধাক্কা দিতেই হুঁশ ফিরল। কথা বলার এক পর্যায়ে মাহিয়ান বলল, সোয়ানের সাথে কি আপনার আর কথা হয়নি? কিছু মনে করবেন না, এমনিতেই জিজ্ঞেস করলাম। অনামিকা ক্রূর হেসে বলল, না, হয়নি। আমার এই বিপদের সময় কাউকে পাশে পায় আর না পায়, সোয়ানকে সবসময় পায়। এক কথায় ও না থাকলে আমি সুস্থ হতে পারতাম না। তবে এবার একটু অন্যরকম ছিল। আশানুরূপ আমি দুজনকেই পাশে পেয়েছি। আমি ঠিক যা চেয়েছি তাই পেয়েছি। একজন উনি, অন্যজন কে? আছে একজন যাকে খুব ভালোবাসি। আমার মন প্রাণ সব ওকে সমর্পণ করা। আমাকে এড়িয়ে চলে ঠিকই, কিন্তু বিপদের সময় পাশে থেকেই বুঝিয়ে দিল সেও আমাকে আমার মতোই ভালোবাসে। হয়তো আমার থেকেও তার ভালোবাসা গাঢ়, তাই প্রকাশ পেতে কিছুটা সময় লাগবে। ইয়াশার মুখটা শুকনো হয়ে গেল। কথাগুলো তার হজম হলো না, চোখ মুখ লাল হয়ে গেল। তবুও জানার কৌতূহল থেকেই জিজ্ঞেস করলো, কে সে? নাম কি? নামটা সিক্রেট। একজন ছায়াময়ীকে আমি আর কি নামে পরিচয় করাতে পারি? সে সবার থেকে আড়ালে থাকে, নিজেকে গোপন রাখায় যেন তার আদর্শ ধর্ম। হাজার বাহানায় আমি আটকে রাখি তাকে। যদিও চলে যাওয়ার অনেক বাহানা আছে, চোখের পলকে সে হারিয়ে যেতে পারে, আমাকে খুব সহজেই ফাঁকি দেয়। বুঝতেই পারি না কখন সে চলে গেল। বারবার অবাক হই, অদৃশ্য থাকে সবসময় লোকচক্ষুর আড়ালে। কথাটা সম্পূর্ণ করার আগেই আগমন ঘটে সোহানের। হালকা হাসি দিয়ে সে ঘরে ঢুকে বলল, এই যে গরম কফি এসে গেছে। কথাটা শেষ করার আগেই তার চোখ যায় অনামিকার দিকে। দীর্ঘক্ষণ তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণেই সোহান নিজেকে সামলে নেয়, দ্রুত চোখ সরিয়ে মাহিয়ানের দিকে এগিয়ে আসে। অনামিকাও মাহিয়ানের উদ্দেশ্যে বলল, সে খুব ভাগ্যবতী, আপনার মতো একজন জীবন সঙ্গী পাবে। দোয়া রইল আপনাদের আগামীর জন্য। মাহিয়ান মৃদু হাসল। খেয়াল করলো অনামিকা এবং সোহান দুজনেই একে অপরের দিকে তাকাচ্ছে না। ভুল করেও যেন চোখ না পড়ে সেজন্য উল্টো পাশে ঘুরে আছে। অভিমানের দেয়াল টেনে নিয়েছে তারা নিজেদের মধ্যে। মাহিয়ান গলা খাকারি দিয়ে সোহানকে বলল, আর একটা কফি লাগবে। কার জন্য? অনামিকার জন্য। ও এখন আমাদের অতিথি, আপ্যায়ন করাটা ভদ্রতা। কথাটা একটু আস্তেই বলল মাহিয়ান। অনামিকা শুনে বলল, আমার একটু কাজ আছে, যেতে হবে আমাকে। আর একদিন না হয় আসবো, যখন অন্য কেউ থাকবে না। সোহান বেশ বুঝতে পারলো এটা তাকে উদ্দেশ্য করেই বলা, তবুও কিছু বলল না। অভিমান করেছে সে। পকেট থেকে ফোনটা বের করেই কাউকে বলল, হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, আপনি অপেক্ষা করুন কিছুক্ষণ। বলেই মাহিয়ানকে বলল, আমি আসছি, আমাকে এক্ষুনি যেতে হবে। তুই ফ্রি হলে আমাকে কল করিস। আমি একান্তে কথা বলতে চাই তোর সাথে। সেখানে বাইরের কেউ থাকুক, আমি সেটা চাই না। মাহিয়ান বুঝতে পেরেছে অভিমান করেই কথাটা বলা। একটু লজ্জায় ফেলে দিতে বলল, মোবাইল উল্টো করে কথা বললি কার সাথে? হকচকিয়ে উঠে সোহান আমতা আমতা করে বলল, স্পিকার তো নিচে থাকে, তাই আর কি। আমার মোবাইলের সিস্টেমও উল্টো। আর কোনো কথা না বলে সোহান চলে যায়। আর চোখে দেখে নিল একবার অনামিকাকে। বিড়বিড় করে কিছু একটা বলল। সোহান চলে যাওয়ার কিছুক্ষণ পর অনামিকাও চলে যায়। নোমান বের হওয়ার আগে একবার দেখে গেল মাহিয়ানকে। তাকে মনে করিয়ে দিল, তাড়াতাড়ি সুস্থ হও মাই ডিয়ার, অনেক কাজ বাকি এখনো। মাহিয়ানের মা টিয়ারা উপস্থিত ছিল। ছেলের অসুস্থতার মাঝেও কাজের কথা বলাই নোমানের উপর রেগে গেল খুব। কাজের প্রতি এত মায়া থাকলে নিজের সব সামলে নাও। ছেলেটাকে বুঝি এখনো শান্তি দেবে না।
তোমার মন রাখতে গিয়ে কোনো কাজে গিয়েছিল, তারপর এই দশা। আগামী 1 মাসেও ওকে কোনো কাজের কথা বলবে না তুমি। স্ত্রীর সাথে পায়ে পা মিলিয়ে ঝগড়া করাটা বুদ্ধিমানের কাজ মনে করলো না নোমান। কারণ ঝগড়ায় কখনো সে টিকতে পারবে না এই মহিয়সী নারীর থেকে। তার কথাই উপরে থাকবে। এটা আর নতুন কি, কোনো পুরুষই কথাই গলাতে পারেনি কোনো নারীকে। সেও হেরে যাওয়া মুখ নিয়ে চলে যায়। ছেলেকে বিশ্রাম নিতে বলে নিজের ঘরে চলে যান টিয়ারা। মাহিয়ান শুয়ে শুয়ে ফেসবুকিং করছিল। এমন সময় জানালা খুলে কেউ ঢোকার শব্দে উঠে বসে। অরুণিকাকে দেখে তার মুখে প্রশস্ত হাসি দেখা গেল। পরক্ষণেই দরজায় খেয়াল করলো কাউকে। চোখাচোখি হতেই অনেকটা ভয় পেয়ে যায়। অরুণিকা অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। মাহিয়ানের ছোট বোন মাহি দাঁড়িয়ে আছে দরজার কাছে। অবাক হয়ে অরুণিকাকে পর্যবেক্ষণ করছে। এমন অদ্ভুত কস্টিউম পরিধান করা মেয়েটাকে সে অস্বাভাবিক মনে করছে। দ্রুত এগিয়ে আসে মাহিয়ানের দিকে। ভাইয়া, এটা কে রে? মাহিয়ান কি বলবে বুঝতে পারে না, কিন্তু কিছু না বললে যে সবাই জেনে যাবে। আমতা আমতা করে বলল, আমার বন্ধু। তাহলে এমন চোরের মতো জানালা দিয়ে এলো কেন? দরজা তো খোলাই আছে। সামনে দিয়ে না এসে পেছন দিয়ে কেন এলো? সত্যি করে বল, আমি কিন্তু মাকে বলে দেব। মেয়ে মানুষ তোর ঘরে আসে। অরুণিকা চলে যেতে নিলেই মাহি ওর হাত চেপে ধরে। কোথায় যাচ্ছ তুমি? আমি ভীষণ কৌতূহলী। সবটা না জেনে তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। কে তুমি, বলে যাও। মাহিয়ান মাহিকে বোঝানোর চেষ্টা করে। আমার বন্ধু। আমিই বলেছি জানলা দিয়ে আসতে, তাই এসেছে। একটু পর চলে যাবে। তোর তো এইচএসসির পরীক্ষা কিছুদিন পর, তাই না? যা গিয়ে পড়তে বস। তোমাকে কে বলেছে আমার সামনে এইচএসসি পরীক্ষা? পরীক্ষা তো শেষ হতে চললো। কালকের পরেই সব পরীক্ষা খতম। ও তাই নাকি? আমিও তো সেটাই বললাম। আচ্ছা শোন, তুই না কিছুদিন আগে বলছিলি তোর একটা নতুন ল্যাপটপ চাই। আমি আজকেই তোর জন্য ল্যাপটপ নিয়ে আসবো। মনে হচ্ছে ঘুষ দিতে চাইছিস। ব্যাপার কি? ল্যাপটপ না হয় দিবই, কিন্তু রহস্যটা কি? তুই কেনই মেয়েটাকে লুকাচ্ছিস? বন্ধুই যদি হয় তাহলে এত কাপাকাপির কি আছে? নিশ্চয়ই অন্য কোনো ঘটনা। আমি এক্ষুনি গিয়ে মাকে বলবো। মাহিয়ান মাহিকে টেনে ধরে। বোন আমার, আমি অসুস্থ দেখ তুই। এখন যদি সবাই জেনে যায়, শখ খেয়ে এক্ষুনি এই মুহূর্তে মরে যাব। প্লিজ কাউকে বলিস না। এটা তোর গার্লফ্রেন্ড, তাই না? আমি ঠিক বুঝেছি। বন্ধু হলে মেইন ফটক দিয়েই আসতো, গার্লফ্রেন্ড বলে লুকিয়ে দেখা করতে আসলো। কিন্তু ওর পোশাক এমন কেন? মনে হচ্ছে কাউকে খুন করতে আসছে। কেমন অদ্ভুত যেন। মাহিয়ান অরুণিকার দিকে এগিয়ে আসে পুনরায়। ওকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে। এই আপু, তুমি কি কিডন্যাপ করো না? তোমাকে কেমন ফ্যাকাশে দেখা যাচ্ছে। আর এটা কেমন পোশাক পরেছো? পরিচয় গোপন করার জন্য। অরুণিকার নির্বাক স্বীকারোক্তি পছন্দ হলো না মাহির। পুনরায় বলল, নিজেকে গোপন করতে চাও কেন? আড়ালে থেকেই কার্য সিদ্ধি করা যায়। গোপন না হলে সবাই সহজেই চিনে যাবে যে ফেরাটা ঠিক সার্থক হবে না। কেমন কথা বলো এসব? দেখ, কিরকম অদ্ভুত কথা তোমার। মাহিয়ান ওকে টেনে নিয়ে বলল, 30 মিনিটের মধ্যে তোর ল্যাপটপ চলে আসবে। আমি কথা বলে নিয়েছি। এবার অন্তত আমার ঘর থেকে বিদায় হ বোন আমার। সে যাব নিশ্চয়, কিন্তু ফিউচার ভাবের সাথে পরিচয় হয়নি আগে। যদিও ওকে আমার পছন্দ হচ্ছে না। তুই কি দেশ থেকে কোনো মেয়ে পেলি না? কেমন ছেলে ছেলে টাইপ লাগছে। মাহিয়ানের রাগ হলো কথাটা শুনে, কিন্তু নিজেকে শক্ত করে নিল। তুই এখন যা। আর শোন, কাউকে কিছু বলবি না ওর ব্যাপারে। আমি জানি তুই খুব ভালো লক্ষ্মী একটা মেয়ে, ভাইয়ের কথা ফেলতেই পারবি না। বলার কি আছে, পারলে এর সাথে তোর ব্রেকআপ করাবো, কারণ আমার পছন্দ হয়নি। বলেই ঠোঁট বাঁকিয়ে চলে গেল মাহি। মাহিয়ান দ্রুত গিয়ে দরজাটা লক করে দিল। এতক্ষণের উত্তেজনার কারণে বুকে ব্যথা অনুভব করলো। শ্বাসকষ্ট বেড়ে গেল। দীর্ঘ কাশি দিয়ে খাটে বসে পড়ল। এই স্বল্প সময়ে তার ভয়ের মাত্রা বেশি ছিল বলে হাঁফিয়ে উঠেছে। বুকে হাত দিয়ে শান্তভাবে শ্বাস নিল। অরুণিকা নিজেকে সামলাতে পারল না। মাহিয়ানের কাছে গিয়ে পানি এগিয়ে দিল। কিছুটা শান্ত হলো মাহিয়ান। অরুণিকা জিজ্ঞেস করলো, খুব ব্যথা হচ্ছে? প্রচুর। এতটা ব্যথা করছে যা সেরে যাবার নয়। অরুণিকা অবাক হয়ে বলল, আপনার কাউকে ডাকা উচিত। ডাক্তারকে কল করা দরকার। হিতে বিপরীত হয়ে গেলে? কাউকে ডাকার দরকার নেই, তবে ব্যথাটা তুমিও সারাতে পারো। কোথায় ব্যথা হচ্ছে?
এখানে। মাহিয়ান অরুণিকার হাতটা নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে। এখানে। আমার ব্যথা কি তুমি অনুভব করতে পারছো? তীব্র ব্যথা হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে খুব। আমি সামলাতে পারছি না। কি করলে এই হৃদয়ের ব্যথা সারবে? কি ওষুধ খেলে অন্তঃক্ষরণ থেমে যাবে? কোনো ওষুধ আছে কি? অরুণিকা অপ্রস্তুত হয়ে পড়ে। ছেলেটার পাগলামি যেন দিন দিন বেড়েই চলেছে। মাহিয়ানের হৃদস্পন্দন টের পাচ্ছে সে। বুকের গরম আভা অনুভব করতে পারছে। নিজেকে গুটিয়ে নিতে চাইলেও পারছে না। কেমন কাবু হয়ে গিয়েছে। শান্ত কণ্ঠে বলল, ডাক্তার দেখান। আমি তো আর ডাক্তার নই যে বলে দিতে পারবো আপনার এই রোগের কি ঔষধ দরকার। প্রফেশনাল কোনো ডাক্তার এই চিকিৎসা জানে না। তারা কখনো এই বিষয়ে শিক্ষা অর্জনই করেনি। তারা তো বুঝতেই পারবে না আমার এই অসুখের উৎপত্তি। তাহলে কে জানবে? তুমি তুমি চাইলেই আমার সমস্ত অসুস্থতা সরিয়ে দিতে পারো। তুমি চাইলেই কেবল সম্ভব। তুমি চাইলে আমি দিব্যি স্বাচ্ছন্দ্যে উঠতে দাঁড়াতে পারবো। এই যে আমার চলতে খুব কষ্ট হয়, তোমার হাত পেলে সেটা কখনোই হবে না। আমি তোমার সঙ্গ চাই। এসব কথা শুনতে আমি আসিনি। এসেছো, আমাকে দেখতে ইচ্ছা করছে বলেই বাহানা নিয়ে এসেছো। এখন বলবে হয়তো কোনো কাজ বা কথা ছিল। আমি সেটা মোটেও বিশ্বাস করব না। মূলত আমায় না দেখতে পেয়ে তোমার যে নাজেহাল অবস্থা সেটা আমি দূর থেকেই টের পাই। আমাদের দুজনের স্পন্দনের মিলন হয়ে গেছে অনেক আগেই, তাই দুজন দুজনকেই অনুভব করি। সে তুমি দূরে থাকো বা কাছে, আমি সর্বদা তোমাকে নিজের পাশেই দেখি। অরুণিকা কিছু বলল না। কঠোর হয়ে গেল আরও। কঠোরতাই যেন বারবার দেখাতে চাই। মাহিয়ানের বুক থেকে হাতটা সরাতে গেলেই মাহিয়ান আরও জোরে চেপে ধরে। তোমার কি মায়া হয় না? আমি কি বোঝাতে চাই তুমি কি বোঝো না? তুমি মনে হয় বুঝিয়ে না দিলে বুঝবে না। দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি। মাহিয়ান কোনো রকমে উঠে দাঁড়ায়। কিছু খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। হাতের কাছে তেমন কিছুই নেই। পাশেই দেখলো মশা তাড়ানোর স্প্রে, গুড নাইট পাওয়ার শর্টস। মাহিয়ান হাতে নিল সেটা। দ্রুত এগিয়ে আসলো অরুণিকার দিকে। অরুণিকা অবাক চোখে তাকিয়ে আছে। ঠিক কী করতে চাইছে মাহিয়ান বুঝতে পারছে না। মাহিয়ান স্প্রেটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসতে চাইল, কিন্তু পায়ের ব্যথার জন্য পারল না। বাধ্য হয়ে ঠোঁট বাঁকিয়ে দাঁড়িয়েই অদ্ভুত ভঙ্গিমায় বলল, এই গুড নাইট পাওয়ার শর্টসের মতো তোমায় ভালোবাসি। দুঃখিত, হাতের কাছে আর কিছু পেলাম না। সবাই তো অনেক কিছু দিয়েই ভালোবাসার কথা বলে, কত শত ফুল, দামি গিফট দেয়। আমি না হয় মশা তাড়ানোর স্প্রে দিয়েই প্রেম নিবেদন করলাম। গ্রহণ করবে না আমাকে? শপথ করলাম এই গুড নাইট পাওয়ার শর্টসের মতো তোমার পেছনে লেগে থাকবো। হৃদয় হরণ না করা পর্যন্ত ছাড়বো না। অরুণিকা হেসে ওঠে। এমন পরিস্থিতিতে তার হাসির বেগ বৃদ্ধি পেতে থাকে। সেই হাসিতেও আটকা পড়ে মাহিয়ান। কিছুটা লজ্জা পায়, বিচলিত হয়ে পড়ে। কি বলবে বুঝতে পারে না। কোনো রকমে শব্দ গুছিয়ে বলল, তুমি যেখানে থাকো সেখানে মশার উপদ্রব খুব বেশি, তাই ভাবলাম এটা তোমার দরকার লাগবে। তবে উদ্দেশ্য ছিল প্রেম বিনিময় করা। সেটার জন্য হাতের কাছে কিছু পেলাম না। কি করব বলো? তোমাকে বোঝানোর দরকার ছিল। তাই বলে কথা নেই, আমার উত্তর দাও। ভালোবাসো আমাকে? সরি, ভালোবাসবে? কথা দিলাম তোমাকে তোমার মতো ভালোবাসবো। অরুণিকার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কে। কেন মিছে মিছে নিজের কথাগুলো ফুরিয়ে ফেলছেন? আমি আর আপনি সম্পূর্ণ আলাদা মেরুর। মানুষ খুন করা আমার নিত্যদিনকার অভ্যেস। কাউকে কষ্ট দিতে খুব বেশি ভালো লাগে আমার। থাক, এটাও বাদ দিলাম। কোনোরূপ প্রসাধনী ব্যবহার করি না আমি। আধুনিকতার ছোঁয়া নেই আমার মাঝে। আজকালকার প্রেম প্রণয় জাগানোর মতো রূপ আমার নেই। আপনি কি করে আমাকে... তুমি হয়তো জানো না আমার চোখে তুমি কতটা সুন্দরী। তুমি যেভাবে আছো সেভাবেই তোমাকে আমার ভালো লেগেছিল। বলতে গেলে না দেখেই ভালোবেসেছি। তোমার কোমল কণ্ঠস্বর আর চোখের মায়ে পড়েছিলাম আমি। সাজগোজ করে বসে থাকা মেয়েদের যদি এতটাই ভালো লাগতো তাহলে এতদিন কারো উপেক্ষা করতাম না। আমি উপেক্ষা করছিলাম তোমার মতো একজনের জন্য, যার চেহারার মেকআপের প্রলেপ থাকবে না, মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পরবে না। সে হবে সাধারণ, সাহসী এবং দয়ালু। আমি পেয়েছি ঠিক এমন তোমাকে। তোমার মধ্যে ওইসব গুণ রয়েছে যা আমি চাই। হ্যাঁ, তোমার একটা দিক আমার পছন্দ নয়, তুমি একজন সিরিয়াল কিলার। জানি তোমার উদ্দেশ্য অনুযায়ী খুন করো, তবুও সাধারণ একজন মানুষ হিসাবে এটা আমার অপছন্দের তালিকায় থাকারই কথা। এই একটা জিনিস ছাড়া বাকি সব গুণের জন্য তোমাকে ভালোবেসেছি। উফ, অনেকটাই ভুল করেছি। আমি তোমাকে সেদিন ভালোবেসেছি যেদিন তোমাকে প্রথম দেখি। দেখা বললেও ভুল হবে, শুধু স্পর্শ পেয়েছি। আমি দেখিনি তোমাকে তখনও। না দেখেই কণ্ঠ আর স্পর্শ থেকে ভালোবেসেছি। সেই স্পর্শ আর রাতের ঘুম হারাম করেছিল। তাহলে বলো,
ভালোবাসা কি কোনো কারণ দেখে হয়? আমার তা মনে হয় না। মনের মিলন থেকেই ভালোবাসা হয়, অনুভূতি থেকে ভালোবাসা হয়। সেদিনের স্পর্শে হয়তো আমাদের মনের আদান প্রদান হয়েছিল, তাই আর ভুলতে পারিনি। যদি আমি সত্যি কাউকে ভালোবেসে থাকি এবং অনুভব করে থাকি, সেটা একমাত্র তুমি। তোমাকে সত্যি ভালোবাসি আমি। যদি কলমে লিখে বা ভাষায় প্রকাশ করতে পারতাম সেই ভালোবাসার গভীরতা, তাহলে দেখতে 1000 পৃষ্ঠা লিখেও শেষ করতে পারতাম না। সম্ভব নয়, কিভাবে বুঝাবো আমি? মাহিয়ানের চোখ লাল হয়ে আসে। অরুণিকা নির্বাক। এমন নির্বাক অস্তিত্ব আরও কষ্ট দেয় মাহিয়ানকে। অরুণিকা 2 কদম পিছিয়ে আসে। দায়সরা গুছে বলল, আপনি কি আমার পরবর্তী অস্তিত্ব সম্পর্কে ভেবে দেখেছেন? ভয়ঙ্কর সেটা। মাহিয়ানের বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো 1000 কষ্ট জমা রাখা বুক ছিঁড়ে কথাটা বেরিয়েছে। মানুষের বুঝি কষ্টের সীমা পরিসীমা নেই? মানুষগুলো কেন নিজেকে সুখী করতে এতটা কার্পণ্যতা করে? মাহিয়ানের চোখের গোছরে এক ফোঁটা অশ্রু লুকিয়ে নিল অরুণিকা। চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সুহান কিছু ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল। এমন সময় তার নজরে পড়ল অরুণিকার ফাইলটা। আগ্রহবশত সেটা খুলে দেখে। তার নতুন কি, দেখেও তেমন কিছুই পায়নি কখনো। সোহানের মাথায় ফন্দি আসে। সে অরুণিকার ব্যাকগ্রাউন্ড বের করার চেষ্টা করে। আইডিটা তার নজরে পড়তেই আরও আগ্রহ নিয়ে দেখে। অরুণিকার বাবার নাম দেখে তার চোখ ছানা বড়া। খেয়াল করে মায়ের নামটাও দেখল, তবে মনে করতে পারল না এটাকে। ঠিকানাটাও দেখল। সে আরও শিহরিত হয়ে ওঠে। অনামিকা এবং অরুণিকার মধ্যে কোনো না কোনো যোগসূত্র আছে বলেই ধরে নেয়। কারণ বাবুল যখন কল করেছিল নিজের নামটা বলেছিল। আশ্চর্যজনকভাবে এখানেও একই নাম লেখা। অনামিকার মায়ের নামটা জানা নেই, তাই জানতে পারল না। তবে নাসিমা নামটা কার সে খোঁজ নেবে বলেই ঠিক করে। তার আগে আইডির ঠিকানা অনুযায়ী সে গাড়ি নিয়ে বের হয়। মাঝ রাস্তায় থেমে যায়, কারণ ঠিকানাটা অনামিকার বাড়ির। কি করবে ভেবে পায় না। আরও কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েই সে ফিরে আসে। গেলেই যে অনামিকার সাথে দেখা হবে, সে দেখা করতে চায় না। তার কষ্টটা আরও বেড়ে গেল এটা ভেবে যে অনামিকা একবারও তার সাথে দেখা করলো না, কথা বলল না। মেয়েটাকে তার নিষ্ঠুর বলেই মনে হলো। সে ঠিক করে অজয়ের সাথে কথা বলবে। আর দেরি করলো না, সে অজয়কে কল করলো। ওপাশ থেকে অজয় খুব হেসেই বলল, হাই শোন, কী অবস্থা আপনার? জিতু ডাকবো কিনা খুব কনফিউজড। সোহান বলল, ভাই বলতে পারেন, আর কোনো সম্পর্ক এখনো হয়নি। হবে বলেও আমি আশ্বাস দিতে পারি না। আমরা না হয় ভাই হয়ে থাকলাম। ঠিক বলেছেন, অনেকদিন পর কল করলেন। আপনি তো আর আমাদের বাড়িতেও আসেন না। বাবার কাছে শুনলাম কিছু কাজে আটকে গেছেন, সবটা সামাল দিয়ে আসবেন। সোহান এখনও সত্যিটা বলেনি বাবুলকে। সে চাইছিল অনামিকা নিজ থেকে তাকে ফিরিয়ে আনুক, কিন্তু এখনও অনামিকা নিশ্চুপ। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। হ্যাঁ, একটা কেস নিয়ে খুব চিন্তায় আছি, যেটার জন্য আপনাকে কল করা। বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? আমি নিশ্চয়ই হতাশ করব না। অরুণিকাকে অজয় কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। বলার মতো ভাষা তার ফুরিয়ে এসেছে। বলতে গিয়েও থেমে যায়। এতক্ষণে যে হাসিটা মুখে সঞ্চয় করা ছিল, এখন সেটা মলিন হয়ে গিয়েছে। মুখটা শুকনো রূপ ধারণ করেছে। সুহান পুনরায় জিজ্ঞেস করলো, কি হলো? কিছু বলছেন না কেন? আচ্ছা, এটা বলুন, আপনার মায়ের নাম কি নাসিমা? হ্যাঁ, কিন্তু আপনি কেন এসব জিজ্ঞেস করছেন? না, কিছু না। তবে আপনার সাহায্য চাই আমার। আপনি দয়া করে আমার অ্যাপার্টমেন্টে আসুন। আমি যেতাম, কিন্তু এই মুহূর্তে সম্ভব না। প্লিজ কষ্ট করে আসুন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন পারবো না। রাতেই সময় হবে। আমি এখন স্কুলে আছি, পরীক্ষা চলছে শিক্ষার্থীদের, তাই। আচ্ছা, আমি অপেক্ষা করব। আল্লাহ হাফেজ। রাতের জন্য অপেক্ষা করে সোহান। এর মাঝে একবার মাহিয়ানের কাছে যায়। মাহিয়ান তখন শুয়েছিল। সারাদিন শুয়ে থাকতে থাকতে যেন আরও ক্লান্ত হয়ে গিয়েছে। সোহানকে দেখে হাসির রেখা দেখা যায়। সোহানের সাথে বের হবে বলে ঠিক করে। সোহান ওকে নিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হয়তো বাইরে গেলে শরীরটা ঠান্ডা হওয়ার সাথে সাথে মনটাও ফুরফুরে হবে। প্রশান্তির জন্য যাওয়া দরকার। বাইরে গিয়ে তারা একটা বেঞ্চে বসে। দুজন মিলে খোশগল্প করার মাঝেই সোহান বলল, তুই আমার থেকে কোনো কথা লুকাস না, তাই না? মাহিয়ান হেসে বলল, তুই আমার বেস্ট থেকেও বেস্ট ফ্রেন্ড। তোকে আমার সব কথাই বলি। আমি এতদিন এটাই জানতাম।
আমি ভাবতাম তুই আমাকে সব কথাই বলিস, আমরা বেস্ট ফ্রেন্ড। মাহিয়ান অবাক হয়ে যায়। সোহানের কথার উল্টো পিঠে বলার মতো কিছু পাই না, তবুও বলল, কি বলছিস আমি বুঝতে পারছি না। কি করেছি আমি? তোর মনে আছে একটা রেকর্ড দিয়েছিলি আমাকে? হ্যাঁ, কিন্তু এতে আমি কি মিথ্যে বললাম? তুই অরুণিকাকে পছন্দ করতে এটাই প্রমাণ হলো সেই রেকর্ড থেকে। আমি ভুলছিলাম মনে করে খবর নিলাম। যা জানতে পারলাম তা আর বলার মতো নয়। তোকে না বলেই আমি তোর উপর নজর রেখেছি। তোর হাবভাব আমার ভালো লাগছিল না বলে আমি একটা ক্যামেরা ফিট করে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তোর সাথে কোনো অন্যায় হচ্ছে, কিন্তু এত বড় সত্যি সামনে আসবে ভাবতে পারিনি। মাহিয়ান উঠে দাঁড়ায়। বন্ধুত্ব মানেই বিশ্বাস। তুই আমাকে না জানিয়ে ক্যামেরায় ফিট করলি, এটা কি করে করলি তুই? আমি ভুল করেছি তার জন্য অনুতপ্ত, কিন্তু এটা না করলে এত বড় কথাটা জানতেই পারতাম না। তুই আমাকে কেন বললি না সবটা? তুই জানিস কত বড় ভুল করেছিস তুই। ব্যাস, আর কোনো কথা নয়। আমি তোর সাথে কথা বলতে চাই না এই বিষয়ে। তুই সত্যি আমাকে খুব কষ্ট দিলি, আমি তোর থেকে এটা আশা করিনি। ও, আমি বোধহয় আশা করেছিলাম। প্রিয় বন্ধু বলে আমার সব গোপন কথাও তোকে বলি, আর তুই এত বড় কথাটা আমাকে বললি না। আমাকে তুই বিশ্বাস করতেই পারলি না। দেখ ভাই, আমি জানি না কখন কি করে কি হয়ে গেল, আমি বুঝতে পারিনি। আমি কাকে মন দিয়ে বসলাম, কিন্তু এতে আমার কি দোষ? দোষ গুণ বিচার করে কি ভালোবাসা হয়? এর জলজান্ত প্রমাণ তুই নিজে। অনামিকা অপরাধ করেছে জেনে তুই সবটা জানতে গেলি, অথচ অপরাধীকেই ভালোবেসে বসলি। হয়তো সে পরে নির্দোষ প্রমাণিত হয়েছিল, কিন্তু ওর খারাপ সত্তাটা তোর চোখের সামনে থাকতেই তুই তাকে ভালোবাসলি। সোহান নিশ্চুপ, দুটানাই পড়ে গিয়েছে। দুজনের সাথে এ কেমন খেলা প্রকৃতির। না পারছে সবটা মেনে নিতে, না পারছে সহ্য করতে। সোহানের কোনো উত্তর না পেয়ে মাহিয়ান ওর চোখাচোখি হয়। আচমকা জড়িয়ে ধরে। সোহানও দুহাতে আঁকড়ে ধরে মাহিয়ানকে। দুজনেই যেন মাছ সমুদ্রে ভাসছে, অথচ কুল কিনারা পাচ্ছে না। সোহান নিজেকে সরিয়ে এনে বলল, কিন্তু তুই কি তোর এই সম্পর্কের ভবিষ্যৎ ভেবেছিস? আচমকা এমন কথায় মাহিয়ানের অরুণিকার কথা মনে পড়ে। সেও একই কথাই বলেছিল। মাহিয়ান চুপ করে থাকে। সোহান ওর কাঁধে হাত রেখে বলে, দেখ ভাই, আমি তোর খারাপ চাই না, আমি চাই না তুই কষ্ট পাস। তাই আগে থেকেই সতর্ক করছি, তুই ভুলে যা ওই মেয়েটাকে। এখন হয়তো একটু কম কষ্ট পাবি, কিন্তু পরে আরও বেশি কষ্টের কারণ থাকবে। আমার কথা হয়তো তোর এখন ভালো লাগবে না, কিন্তু এটাই সত্যি। কিন্তু আমি কি করে ভুলে যাব? এখনো সে আমাকে মেনে নেয়নি। এর আগেই আমি পারবো না। আমি ভীষণ ভালোবেসে ফেলেছি, কখনোই ছাড়তে পারবো না। ওকে না পেলে হয়তো আমিও মরে যাব। তুই নিজেই আমাকে প্রেম বিদ্যা শিখালি। বলতে গেলে তুই হলি লাভ করু, আমি হলাম শিষ্য। অথচ তুই নিজেই ভুল করছিস। ভেবে দেখ আগামীটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। একটু কষ্ট করে ভেবে দেখ, মেয়েটার সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই। তুই আরও বেটার লাইফ ডিজার্ভ করিস। তোর জন্য ওই মেয়েটা নয় যার কোনো ফিউচার নেই। তোর জন্য অন্য কোনো মেয়ে দরকার, যার সাথে তুই বাকি জীবনটা কাটাতে পারবি। মাহিয়ানের বুকে ব্যথা হতে থাকে। হঠাৎ মাথাটা ঘুরে আসে। মাথায় খুব বেশি চাপ পড়ার কারণে এই অবস্থা। সোহান দ্রুত তাকে বাড়ি নিয়ে যায়। সরি ভাই, আমার তোকে উত্তেজিত করা উচিত হয়নি। মাহিয়ান কোনো রকমে বলল, আমি এসব শুনতে চাই না। দয়া করে কথাগুলো আমার রিপিট করিস না। আমি আসছি, তুই কিছুক্ষণ রেস্ট নে। সোহান চলে যাওয়ার সাথে সাথেই অরুণিকা আসে। অরুণিকাকে দেখে বুকের কষ্টটা যেন আরও বেড়ে গেল মাহিয়ানের। কোনো রকমে নিজেকে সামলানোর চেষ্টা করে। কি অদ্ভুত এই যন্ত্রণা! যার হয় সেই বুঝে কতটা কষ্ট, কতটা হাহাকার জমা হয়ে থাকে। এই কষ্টের অন্ত নেই যেন। ছুটে চলেছে মনোগহীনে অবিরত। অরুণিকা আসার সাথে সাথেই মাহিয়ান নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখ লাল দেখে অনামিকা বুঝে যায় কান্না করেছে। কিছুটা কাছে এসে বলল, আপনার বন্ধু ঠিক বলেছে। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সে সম্পর্ক টেনে নেওয়ার কোনো মানে আছে? এতে নিজের কষ্ট বেশি হয়। এখন থেকেই ভুলে থাকার চেষ্টা করুন। এতে আপনার, আমাদের সবার মঙ্গল। তুমি কি করে জানলে? আমি তো তোমাকে কিছুই বলিনি। তুমি সবসময় কি করে সবটা জেনে নিতে পারো? মাঝে মাঝে মনে হয় তুমি কোনো মানুষ নও। এটা জানা মোটেও কঠিন কোনো ব্যাপার না। আমি সব জায়গায় থাকতে পারি।
আমি যার পিছনেই তার সব খবর রাখা আমার দায়িত্ব হয়ে পড়ে। আপনি অনেক ভাগ্য করে এমন বন্ধু পেয়েছেন যে আপনার ভালোটা চায়। এই যে আমি আপনার সাথে দেখা করতে আসি উনি সেটাও জানেন, কিন্তু আপনার কথা ভেবে সে কিছুই করেনি। চাইলেই আমাকে ধরে নিতে পারত, উনি তা করেননি। কেন জানেন? আপনাকে ভালোবাসে বলে। আপনাদের বন্ধুত্ব এতটাই গাঢ় যে আমিও সেখানে কোনো বাধা সৃষ্টি করতে পারিনি। উনি খুব ভালো করেই জানেন আপনার অ্যাপার্টমেন্ট থেকে আমাকে ধরা হলে প্রথম আঙ্গুলটা আপনার উপরেই উঠবে। সবাই ভাববে আপনি আমার সাথে মিলে এসব করছেন। তাই বলছি, ওনার সাথে অন্তত রাগ করে থাকবেন না। উনি আপনাকে বোঝেন, আপনার ভালো চান, এটা ঠিক। উনি আমাকে ছেড়ে দেবেন না, কোনো না কোনোভাবে নিজের কাজ চালিয়ে যাবে। তবে আপনার কাছে আমি নিরাপদ। তার মানে তুমি এখানে আছো সোহানের থেকে বাঁচতে? একদম নয়। উনি চাইলেও আমার কিছু করতে পারবে না। আমাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমাকে শুধু সেদিন ধরতে পারবে যেদিন আমি নিজে ধরা দেব। তাহলে বারবার আমার কাছে কেন আসো? জানি এটার উত্তর দেবে না তুমি, কারণ উত্তর সেই দিতে পারে যার উত্তর জানা থাকে। মাহিয়ান অন্য পাশে ঘুরে বসে, অরুণিকা তার পাশাপাশি বসে। আমার আসার কারণ তো বলতে পারবো না, তবে আপনাকে দেখতে আসি সেটা নিশ্চিত। আমার সামনেই আপনার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, আমি কিছুই করতে পারিনি। থাক, আর বলতে হবে না। তুমি যে মিথ্যা বলতে পারো না সেটা আমি আগে থেকেই জানি। তোমার চোখ মুখ দেখলেই বোঝা যায় তুমি যে মিথ্যা বলছো। এখন ভালো হবে চলে যাও এখান থেকে। যদি ভালোই বাঁচতে না পারো তাহলে অন্তত কাছাকাছি থেকে আমার কষ্টটা বাড়িও না। আমি সহ্য করতে পারি না এই হৃদয় বিদারক কষ্ট। অরুণিকা আর কিছু বলল না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মাহিয়া নিজে থেকেই এগিয়ে আসে, অরুণিকার কাঁধ স্পর্শ করে। তোমার কি একটু কষ্ট হয় না আমার জন্য? এত নিষ্ঠুর কেন তুমি? একবার তো আমাকে গ্রহণ করতেই পারো। তোমার এক কথায় আমি এই দেশ ছেড়ে দেব, তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। একবার ভালোবাসি বলো, আমি তোমার জন্য পৃথিবীর শেষ প্রান্তে গিয়েও লড়াই করব। শুধু একবার বলো, শুধু একটা বার। অরুণিকা নিশ্চুপ, বেশি শক্ত করে ধরায় কিছুটা ব্যথাও পেল। আর্তনাদ করল না, মূর্তির মতো মাহিয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। মাহিয়ানও এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ বুঝে কিছুটা দম নিয়ে পুনরায় বলল, এই চোখের দিকে তাকিয়ে আমি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। ভস্ম হয়ে যেতে চাই তোমার চোখের আগুনে। হয়তো গ্রহণ করে নাও, নতুবা আগুনে পুড়িয়ে ভস্ম করে দাও। কিছু একটা অন্তত করো, না হয় আমি বাঁচতে পারবো না। আমি সত্যি খুব অসহায় হয়ে পড়েছি, অনেক অসহায়। নিজেকে ভীষণ একা লাগে আমার। তুমি আমার হয়ে গেলেই যেন সব ঠিক হয়ে যাবে। মাহিয়ান আচমকা ঝাপটে ধরে অরুণিকাকে। হঠাৎ করেই অরুণিকা কেঁপে ওঠে, পুরো শরীর কেমন গরম হয়ে যায়। অজানা এক অনুভূতি ওকে গ্রাস করে নিল। চারিদিক থেকে কেমন প্রেমময় বাজনা বেজে উঠল, মন প্রাণ সব বিমোহিত হয়ে পড়ল। মাহিয়ান নাক টেনে বলল, তুমিই একমাত্র যে কিনা আমাকে কষ্ট দিচ্ছ। কেন এমনটা করছো? আমি কি ভালোবাসার অধিকার রাখি না? তোমাকে প্রচণ্ড ভালোবাসি। কিভাবে বোঝাই তোমাকে? অরুণিকার চোখ থেকে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। নিজেও মাহিয়ানকে আলিঙ্গন করতে দু হাত বাড়ায়, আটকে নিতে চাই তাকে, কিন্তু পারে না। কোথাও একটা খুব বড় বাধা। এই বাধা অতিক্রম করা ঠিক হবে না। হাত দুটো দিয়ে বারবার মাহিয়ানকে নিজের করে নিতে গিয়ে ব্যর্থ হচ্ছে। মাহিয়ান বলল, আমার হৃদস্পন্দন শোনো, তোমাকে অনুভব করে সে। আমার প্রতিটি রক্তবিন্দু তোমার কথাই বলে। প্রতিটি লোমকূপের একটাই চাওয়া, তুমি আমার হয়ে যাও। দেখো, দুটি মন এক, তারা এক হতে চায়, কিন্তু এই মনের মানুষটা খুব পাষাণ। সে নিজেকে সরিয়ে নিতে চায়। কেন তুমি আমার হতে চাও না? ভালোবাসার কাঙ্গাল প্রতিটি মানুষ। এই ভালোবাসা পাওয়ার জন্য তারা জীবনের শেষ পর্যন্ত লড়াই করতেও রাজি। প্রিয় মানুষটাকে নিজের করে নিতে পৃথিবীর সাথে যুদ্ধ ঘোষণা করে তারা। মন প্রাণ যখন একই দিকে বহমান, তখন দুটি শরীর কী করে নিজেদের আলাদা করে নেবে? প্রেমের থেকে বড় শক্তি কি আদৌ আছে? হয়তোবা নেই। এই প্রেম নীলায় মানুষ বেঁচে থাকে। সংসারের প্রতিটি মানুষ প্রেম থেকেই আশ্বাস পায় বেঁচে থাকার। অথচ এই প্রেম অর্জন করতে কতই না কষ্ট, কত বাধা বিপত্তি পেরিয়ে প্রেমকে জয় করতে হয়। মাহিয়ান ফুপি কেঁদে ওঠে। ছেলেরা কাঁদে না, কিন্তু মাহিয়ান কাঁদছে। নিজেকে সে সামলাতে পারছে না। ভীষণ অসহায় হয়ে কান্নারা বেরিয়ে আসলো। অরুণিকার ভাষা নেই ওকে সান্ত্বনা দেওয়ার। নিজেও দুর্বল হয়ে পড়েছে। মাহিয়ানের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেই সে আরো শক্ত করে চেপে ধরে।
ছেড়ে দেওয়া মানেই যেন হারিয়ে ফেলা। হারাতে চাই না সে, তাই ছাড়বেই না, এমন প্রতিজ্ঞা করে ফেলল মুহূর্তেই। অজয় আসতেই সোহান মৃদু হেসে তাকে নিজের ঘরে নিয়ে আসে। সোহান 2 কাপ কফি নিয়ে অজয়ের সাথে বসে। অরুণিকার কথা শুনে অজয়ের কিছুটা ভয়ও হচ্ছিল। সে সোহানকে জিজ্ঞেস করে, আপনি কি করে অরণিকাকে চিনলেন? আমাদের শহরে যে সিরিয়াল কিলার রীতিমতো ঘাঁটি গেড়েছে সেই অরুণিকা। আমার মনে হচ্ছে আপনাদের বাড়ির সাথে অরুণিকার কোনো না কোনো সম্পর্ক আছে। ঠিক ধরেছেন, আমার বোনের নাম অরণিকা। সোহান কিছুটা উত্তেজিত হয়ে পড়ে। সে তো জানতো অনামিকা ছাড়া আর কেউ নেই, তাহলে অরুণিকা কে? জিজ্ঞেস করেই বসলো। অনামিকা ছাড়াও আপনার কোনো বোন আছে? ছিল, এখন নেই। অজয়ের চোখ অশ্রু সজল হয়ে আসে। বুঝতে পারিনি পুরনো স্মৃতিগুলো আবার এসে হানা দেবে। আপনি কি পুরো বিষয়টা আমাকে খুলে বলবেন? এখানে কিছুই বলার নেই, আপনি হয়তো কোনোভাবে ভুল করছেন। কেননা অরণিকা আর নেই, মারা গেছে 1 বছর হলো। সে কি করে এত এত খুন করবে আমি ঠিক মানতে পারলাম না। কি আপনি ঠিক জানেন তো? হয়তো অরুণিকা বেঁচে আছে, আপনাদের জানা নেই। নিজের হাতে দাফন করেছি, আরও কিছু কি দেখার বাকি ছিল, যা দেখে বিশ্বাস করতাম আমার বোন বেঁচে আছে। খুব আদর বোন ছিল অনামিকা এবং অরণিকা, আমার চোখের মনি ছিল। ওদের দুজনকে আমি কখনো শনাক্ত করতে পারতাম না। ওরা একজন অন্যায় করে অন্যজনের ঘাড়ে দোষ চাপাতো। আমি কখনোই ওদের শাস্তি দিতে পারিনি, কারণ ওরা যমজ ছিল। মা বাবা ছাড়া আর কেউ ওদেরকে বুঝতে পারতো না, এমনকি আমিও না। সোহান ভাবুক হয়ে কিছু ভাবলো, পরক্ষণেই বলল, কিন্তু অনামিকা কখনোই আমাকে অরুণিকার বিষয়ে কিছু বলেনি। হয়তো আপনি কখনো জিজ্ঞেসও করেননি। না, এটা হতে পারে না। যখন ওকে বন্দি করেছিলাম ও তখনও কিছু বলেনি। আমি জিজ্ঞেস করেছিলাম অরুণিকাকে চেনে কিনা। ও চেনে না বলল কেন? সেটা তো আমার জানা নেই, তবে আপনি ভুল করেছেন, এটা ঠিক। কারণ অরণিকা আর নেই। একজন মৃত মানুষ কখনো এত সব কাণ্ড ঘটাতে পারে না। সবচেয়ে বড় কথা, ও যদি বেঁচেই থাকে তাহলে আমাদের সাথে দেখা করলো না কেন? সব কিছু কেমন নাগালের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, অরুণিকা মারা গেল কি করে? আমি বলতে পারবো না, ও বেঁচে নেই, এটা সত্যি। কিন্তু মৃত্যুর রহস্য বলতে পারবো না, দুঃখিত। আপনি কিছুদিন পর আমাদের পরিবারের একজন প্রিয় মানুষ হয়ে উঠবেন, তখন সবটা জানতে পারবেন। আমরা কেউ কখনো অরণিকার কথা মনে করি না। কিন্তু আমাকে ক্ষমা করুন, আর কিছু বলতে পারবো না। তবে আপনি খোঁজ নিয়ে দেখুন, হয়তো অরণিকার মুখোশ পরে কেউ এমন করছে। কিন্তু কে করবে এমনটা? সেটা আমি জানি না। আর একটা কথা, অরণিকার হিমোফোবিয়া ছিল। ও রক্ত দেখলেই ভয় পেত। ও যেমন রক্ত দেখে ভয় পেত, অনামিকার তেমন রক্ত নিয়ে খেলা করত। মানে বলতে চাইছি, অরণিকার যেমন ভয়ে কাতুরে ছিল, অনামিকা তেমন সাহসী ছিল। ও সব কিছুতে কৌতূহল একটু বেশি ছিল। যেসব কাজে আমরা ভয় পেতাম সেটার দিকে অগ্রসর হতো অনামিকা। সোহানের মাথা ঘুরে এলো, কেমন ধোঁয়াশা সবটা। আর কথা বাড়ালো না। অজয়ের সাথে কিছুটা সময় কাটিয়ে তাকে বিদায় দিল। অরুণিকা এবং অনামিকার বিষয়টা কেমন ধোঁয়াশা হয়ে উঠল, কিছুই বুঝতে পারছে না। সব কিছু যেন অনামিকাকেই সন্দেহ করছে। কিন্তু সেদিন জেলে অরুণিকার সাথে অনামিকাও কলে ছিল, তার মানে দুজন আলাদা। এক হলে একসাথে 2 জায়গায় কি করে থাকতে পারতো? আদৌ সম্ভব নয়। মানুষ তো আর অদৃশ্য হতে পারে না। রাতের আধারে টিপসি অজয়ের সাথে দেখা করতে এলো। তার চোখে মুখে উৎকণ্ঠা। কোনো মতে দম নিয়েই হু হু করে কেঁদে উঠল। পরক্ষণেই 2 হাতের পেট দিয়ে চোখ মুছে চারিদিকে তাকিয়ে বলল, চলো আমরা কোথাও পালিয়ে যাই, এইভাবে আর পারছি না। যদি সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে চলো দূরে কোথাও গিয়ে ঘর বাঁধি। কেউ যখন আমাদের সম্পর্ক মেনেই নিচ্ছে না, তাহলে দরকার কি তাদের মাঝে থাকার? পরিবারের ভালোবাসি বলেই তাদের জানালাম নিজের মনের কথা। এখন তারাই যদি বিরোধিতা করে, আমাদের কি করার থাকতে পারে? তারা যেমন আমাদের কথা চিন্তা না করে আমাদের আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে, আমরা কেন পারবো না তাদের কষ্ট দিতে? তারা আমাদের ভালো চায়নি, আমরা কেন তাদের ভালো চাইবো? পাগলামি করো না, তুমি যেটা চাইছো এটা খুব কঠিন। আমরা পারি না পরিবারকে কষ্ট দিয়ে তাদের সম্মানে আঘাত করে এত বড় সিদ্ধান্ত নিতে। যতই হোক, তারা আমাদের ভালোবাসে, আমাদের ভালো চায়। তুমি কি বলতে চাইছো আমি বেশ বুঝতে পারছি। তুমি আমাকে ঠগাতে চাইছো। এতদিন ধরে আমি তোমাকে জোর করে যাচ্ছি বিয়ে করার জন্য, অথচ তোমার কোনো ভ্রুক্ষেপই নেই।
তুমি কি সত্যি ভালোবাসো আমাকে? হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু বোঝার চেষ্টা করো। আর কিছুদিন অপেক্ষা করো কষ্ট করে, আমি সব ঠিক করে দেব। ভালোই যেহেতু বাসো, তাহলে চলো, আমি নিজে তোমার বাবার সাথে কথা বলবো। আমি আর পাচ্ছি না, আজকের রাতটাই সময়, না হয় তুমি আমাকে আর পাবে না। আজ নয়, আর কিছুদিন অপেক্ষা করো। তুমি হয়তো ভুলে যাচ্ছ কাল আমার বিয়ে। একবার বিয়ে হয়ে গেলে তুমি আর আমাকে পাবে না। তো করে নাও না বিয়ে, আমি তো না করিনি। তোমার যাকে ইচ্ছে তাকে বিয়ে করো, আমাকে মুক্তি দাও, আমি পরিবারের অমতে যাব না। টিপসির চোখ বেয়ে নোনা পানির স্রোত বয়ে গেল। বিচলিত পায়ে 2 কদম পিছিয়ে গেল। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তুমি কি বলছো জানো? আমাকে মরে যেতে বলছো। আমি অন্য কারোর সাথে আমার বিয়ে হয়, তাহলে ওই দিনই আমি সুইসাইড করব। যা ইচ্ছা করো, আমাকে বিরক্ত করো না। আমি হাঁপিয়ে গেছি এসব নিতে গিয়ে। তোমরা মেয়েরা কি সহজে কোনো কথা বোঝো না? কেন বারবার একই কথা উচ্চারণ করতে হয়? মাথাটা খেয়ে নেবে মনে হচ্ছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে টিপসির। এতদিনের গড়ে তোলা সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছে অজয়। এ কি করে সহ্য করবে? তুমি রাগের মাথায় এসব বলছো, তাই না? আমি জানি আমার জন্য তোমার খুব চিন্তা হয়। তুমি কিছু ভেবো না, আমি সব ঠিক করে দেবো। কিছু ঠিক করতে পারবো না। ড্যামিট, দয়া করে নেকা কান্না বন্ধ করে বাড়ি যাও। তুমি আমার সাথে এটা করতে পারো না। টিপসি অজয়ের কলার চেপে ধরে, পাগলের মতো আচরণ করে। এমন সময় পিঠে কারো স্পর্শ পায় অজয়। পেছনে তাকাতেই কিছুটা বিচলিত হয়ে পড়ে। এটা আমাদের পার্সোনাল ম্যাটার, প্লিজ আমাদের মাঝে ইন্টারফেয়ার করিস না। করতে তো হবেই, এটাই যে আমার কাজ। অজয় দাঁত কটমট করে বলল, অনু, তোকে ঘরে যেতে বলছি, বড়দের মাঝে আসতে নেই, নিজের ঘরে যা। উহুম, তোমার মতো নিষ্ঠুর লোকদেরকে শাস্তি দিতেই আমার আশা। আমি অনামিকা নই, আমি অরুণিকা। অজয় মাটিতে লুটিয়ে পড়ে। অনবরত ঘাম বেয়ে পড়ছে শরীর থেকে। ব্যস্ত হয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, তুই তুই তো বেঁচে নেই। তোমাদের কাছে আমি মৃত, দুনিয়ার কাছে আমি এখনো দৃশ্যমান। তুমি এই মেয়েটাকে ঠকাচ্ছিলে, তাই না? টিপসিকে ঠকাচ্ছিলে। 5 বছরের গড়ার সম্পর্ককে এভাবে মাঝ রাস্তায় ছেড়ে চলে যেতে চাইছিলে। কতটা নিষ্ঠুর, ভয়ঙ্কর তুমি! দয়া মায়ার শব্দগুলো তোমার মাঝে নেই। আমি ওকে ঠকাচ্ছি না, ও আমাকে বুঝতে চাইছে না, তাই রাগের বসে কথাগুলো বললাম। আমি তো ওকে ভালোবাসি, কিন্তু বিয়ে করতে পারবো না এই মুহূর্তে। অন্যায় যেহেতু করেছো, শাস্তি তো পেতেই হবে। এই মুহূর্তে তুমি মরবে। অজয় ভীত, মুখটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা টিপসি 2 হাতে মুখ চেপে ধরে উৎকণ্ঠিত। সে এসবের কিছুই বুঝতে পারছে না। অজয় হাত জোর করে অরুণিকার কাছে। আমি তোর ভাই, তাই না? নিজের ভাইকে মারবি? পারবি এটা করতে? তুই কিভাবে ফিরে এসেছিস আমি জানি না, জানতেও চাই না। এই মুহূর্তে আমাকে ছেড়ে দে, আমি তোর ভাই হই। নিজের ভাইকে মারার কথা কল্পনাও করিস না। বাবা মা জানতে পারলে কি হবে জানিস তো? আমি খুব নিষ্ঠুর, অপরাধীর কাছে আমি সবচেয়ে নিষ্ঠুর। এ সময় তুমি আমার ভাই নও, একজন পাপী। আর পাপীকে তো আমি ছাড়ি না, ভয়ঙ্কর মৃত্যু দিই তাকে। প্রস্তুত হও। টিপসির অন্তরাত্মা কেঁপে ওঠে। দ্রুত অজয়কে ঝাপটে ধরে কান্নামাখা কণ্ঠে অরুণিকার দিকে তাকায়। তুমি কোথাও ভুল করছো অরুণিকা। অজয় রাগের বশে কথাগুলো বলছে। ও আমাকে বিয়ে করবে, কথা দিয়েছে। ওকে ছেড়ে দাও প্লিজ, অন্তত আমার কথা ভেবে ছেড়ে দাও। যে তোমার সাথে অন্যায় করেছে তাকেই বাঁচাতে চাইছো তুমি? অরুণিকার ভয়ঙ্কর কথা শ্রবণে যেতেই আরও ভয় পেয়ে যায় অজয়। ভাবনাহীন হয়ে পড়ে। কোনো রকমে বলল, আমি আজই টিপসিকে বিয়ে করব। তাহলে ছেড়ে দেবে, তাই না? অরুণিকা আর কোনো কথা বলল না, দ্রুত প্রস্থান করলো। পুরোটাই লক্ষ্য করলো অনামিকা। সে দেখেছিল অজয় এবং টিপসি ঝগড়া করছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে অরুণিকা চলে আসে। এত বড় সত্যিটা চোখের সামনে আসতেই অনামিকা দৌড়ে যায়। ওর মাথায় এখন একটাই চিন্তা, অরুণিকার সাথে দেখা করা। বাড়ির মেইন ফটক পার হতে পারেনি এখনো। জোরে সরে উল্টে পড়ে, ঠোঁট ফেটে রক্তস্রোত বইতে থাকে। ইটের আঘাতে কপালের কিছুটা অংশ কেটে যায়। অজ্ঞান হয়ে যায় অনামিকা। এই রাত দুপুরে সেটা কারো নজরে পড়ে না। অনামিকার বাবা মা ঘুমাচ্ছে। অজয়ও পেছনের বাগান থেকেই টিপসিকে নিয়ে চলে গেছে। অচেতন অবস্থায় পড়ে থাকে অনামিকা। সোহানের ভীষণ হাঁসফাঁস লাগছে। অনেকদিন হয়ে গেল অনামিকার দেখা পেল না। আজ হঠাৎ করেই খুব মন ছুটেছে। ইচ্ছে করছে একবার গিয়ে দেখে আসতে। বুকের ভেতরটা ব্যস্ত হয়ে পড়েছে।
সোহান ছাদে গিয়ে চন্দ্রবিলাস করে, তবুও মন শান্ত হয় না। হঠাৎ কোনো কারণে তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। মনের কথা শুনতে গিয়েই সে এই রাতের বেলা গাড়ি নিয়ে বের হয়। প্রায় 40 মিনিটের মধ্যেই পৌঁছে যায় অনামিকার বাড়ি। মনে মনে ভেবে নেয় জানালা দিয়ে এক নজর দেখেই চলে আসবে সে। হাজারো ভয় বুকে নিয়ে সোহান বাড়ির দিকে পা বাড়ায়। মুহূর্তেই তার চোখ যায় কিছু একটার দিকে। লাইটের আলো ঝিকমিক করছে কিছু একটা। সোহান ভ্রু জোড়া কুচকে দ্রুত সেদিকে এগিয়ে যায়। কাউকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে আরো উৎকণ্ঠিত হয়ে পড়ে। পাশ ফেরাতেই তার হৃদয় কেঁপে ওঠে। অনামিকার রক্ত মাখা মুখমণ্ডল গোচরে আসতেই সে পাগল প্রায় হয়ে যায়। ভয়াতুর কণ্ঠে ডাকে, অনামিকা, শুনতে পাচ্ছ? অনামিকা, আমার কথা শুনতে পাচ্ছ? কি হয়েছে তোমার? কথা বলো আমার সাথে। এমন হলো কি করে? কে এমন অবস্থা করেছে তোমার? সোহান আর দেরি করলো না, অনামিকাকে পাজা কোলে করে গাড়িতে উঠিয়ে নিল। সোহান খুব ভয় পেয়ে গেছে। এমন অবস্থায় সে নিজেকে খুব অসহায় মনে করছে। প্রাণপণে গাড়ি চালাচ্ছে। পরপর তার বয়ান একটাই, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, কিচ্ছু হতে দেব না। আর অল্প কিছুটা পথ। এই অবস্থায় তার মাথা একদম ঠিক ছিল না। অনামিকার বাড়িতেও কাউকে জানায়নি। হাসপাতাল পৌঁছেই সবাইকে কল করবে বলে ঠিক করে। গাড়িতে পানিও ছিল না যে অনামিকার চোখে মুখে দেবে। বিপদের সময় সকল বিপদই যেন একসাথে হানা দেয়। আরও একটা বিপদ হানা দেয়। হঠাৎ করেই গাড়িটা থেমে যায়। হাসপাতাল যেতে এখনও কিছুটা পথ বাকি। আরও কমপক্ষে 10 মিনিট দরকার, কিন্তু এর আগেই গাড়ির পেট্রোল শেষ। সোহান বিরক্তিতে উচ্চারণ করে, ড্যামিট, এখনই এটাকে খারাপ হতে গেল। দু হাতে নিজের চুল খামছে ধরে। পরপরই বিচলিত হয়ে অনামিকাকে দেখে। এত রাতে গাড়ি পাওয়াও সম্ভব না। বড় বড় কিছু মালবাহী ট্রাক ছাড়া আর কিছুই নজরে পড়ছে না। সোহান সাহায্যের জন্য রাস্তায় হাঁকডাক শুরু করে। তেমন কেউ নেই আশেপাশে। হঠাৎ করেই একটা মালবাহী ট্রাক থামলো। সোহান দ্রুত তার দিকে এগিয়ে গেল, সাহায্য চাইল। গাড়ির ভেতর থেকে মধ্যবয়স্ক একজন লোক মাথা বের করে। সোহান তাকে স্বল্প বাক্যে বলে, দয়া করে একটু সাহায্য করুন, একজন অসুস্থ, তাকে হাসপাতাল নিতে হবে। আপনি কি আমাদের পৌঁছে দিতে পারবেন একটু কষ্ট করে? অনেক উপকৃত হতাম। লোকটা যেন সোহানের কথা বুঝতে পারল। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি থেকে নেমে পড়ল। তার সাথে থাকা একটা 12 বছরের ছেলেকে ইশারা দিয়ে কিছু বলল। বাচ্চা ছেলেটা ঘাড় বাঁকা করলো। ওকে বস। বাচ্চা ছেলেটা এক বোতল পানি নিয়ে নিজেও নেমে এলো। সোহানের গাড়ির কাছে গিয়ে উকি মেরে দেখল। পরক্ষণেই মধ্যবয়স্ক লোকটাকে ডেকে বলল, বস, ঠিকই কইছে। পরক্ষণেই মধ্যবয়সী লোকটাকে ডেকে বলল। লোকটা তড়িঘড়ি ভঙ্গিতে এগিয়ে এলো। অনামিকার চোখে মুখে পানি দিয়ে জাগানোর চেষ্টা করলো। সোহানকে উদ্দেশ্য করে বলল, রাস্তাঘাটে দালালের শেষ নেই, এর শিকার হয়েছি অনেকবার, তাই আগে যাচাই করে নিলাম। এত রাতে আপনারা বাইরে কেন? সোহান কোনো উত্তর দিল না। অনামিকার মুখে আরও কিছুটা পানি ছিটিয়ে দিয়ে লোকটাকে বলল, আমি খারাপ কেউ নই, একজন পুলিশ অফিসার। আপনি দয়া করে ওকে হাসপাতালে নিতে আমাকে সাহায্য করুন। ভয় নেই, তেমন কিছুই হয়নি। রক্ত ছড়িয়ে যাওয়ায় বেশি ক্ষত বোঝা যাচ্ছে। একটু পরেই দেখবেন কেমন চাঙ্গা হয়ে উঠেছে। ছোট্ট ছেলেটা ফার্স্ট এড বক্স নিয়ে আসে। লোকটার অমায়িক ব্যবহার দেখে সোহান আরও মুগ্ধ হয়। দ্রুত বক্সটা নিয়ে ব্যান্ডেজ করে দেয়। অনামিকার জ্ঞান আসে। ঝাপসা চোখে তাকায় সবার দিকে। সোহান ধন্যবাদান্তে বলল, কি বলে ধন্যবাদ দেব, তেমন ভাষা নেই। আপনি না থাকলে এত রাতে কী যে অবস্থা হতো ভাবতেই কেমন ভয়ে মরছি। অনেক সাহায্য করলেন, জীবনে কখনো এই উপকার ভুলব না। রাত বিরেতে বাইরে থাকি, তাই এইটুকু জিনিস সাথেই রাখি। হাজার ভয়ঙ্কর পরিবেশ মোকাবেলা করি, এটা সামান্যই। আমিও কখনো আপনার উপকারে লাগলে অনেক খুশি হব। কথাটা বলার সাথে সাথেই অনামিকা হকচকিয়ে উঠে বসে। সিট বেল্টটা খোলার চেষ্টা করেও পারে না। বিচলিত হয়ে পড়ে। ভয় পেয়েছে বুঝাই যাচ্ছে। এরই মাঝে লোকটা বলল, আমি তাহলে আসি, অনেকটা দেরি হয়ে গেল। সকালের আগে সব মাল নিয়ে যেতে হবে। লোকটা সোহানের থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু তুল কালাম শুরু হলো একটু পর। অনামিকা রেগে আগুন। সিট বেল্ট টেনেও খুলতে না পেরে আর তপ্ত হয়ে আছে। বাইরের ঘুটঘুটে অন্ধকার পরিবেশটা দেখে আরও শিউরে ওঠে।
সোহান ওকে হেল্প করতে এলে এক ঝটকায় তার হাত সরিয়ে দেয়। বাইরে মুখ বের করে বলতে থাকে, বাঁচাও, কেউ আছো? সামবডি হেল্প মি প্লিজ। সোহান অবাক হয়ে যায় আরও, নিজেও সিটে বসে পড়ে। অনামিকা মুখ ঘুরিয়ে আবারও সাহায্যের জন্য চিৎকার করছে। এখানে কেউ নেই, কেউ তোমার চিৎকার শুনতে পাবে না, চুপ করে বসো। অনামিকা রাগে ফুঁসতে লাগলো, তৎক্ষণাৎ সোহানের কলার চেপে ধরে।